হ্যালো এভরিওয়ান, তোমরা ভালো আছো? তো আমি আবারও এসে গেলাম তোমাদের সেই চ্যাপ্টারের, অর্থাৎ আমরা যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা শুরু করেছিলাম সার্কিটস অ্যান্ড ইটস কম্পোনেন্টস, ওইটার পার্ট 2 নিয়ে। তো আজকে আমরা পার্ট 2 মধ্যে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, ঠিক আছে? তো যারা আমাদের এই রেগুলার ক্লাসে আছো সবাইকে মোস্ট ওয়েলকাম। তোমরা ক্লাসগুলো ভালো করে করবে, প্রয়োজনে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো কথাগুলো মনে রাখবে। যে ডায়াগ্রাম বা টপিকগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো তোমরা লিখে নেবে, উঠিয়ে নেবে, ইজন্ট ইট? তো প্রথমে যে টপিকটা আমি আলোচনা করব আজকের ক্লাসের, আজকের পার্টের, সেটা হচ্ছে হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ হিটিং ইফেক্ট। ইলেকট্রিসিটির হিটিং ইফেক্ট থেকে অনেকগুলো শর্ট কোয়েশন আছে, বা হিটিং ইফেক্টটা কি সেটা তোমাদের জানতে হবে। দেখো, যখন একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন সেই ওয়্যারটা গরম হয়ে যায়। এই যে ঘটনাটা, সেটাকে বলা হয় হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফল, ইজন্ট ইট? সো তড়িৎ প্রবাহের তাপীয় ফল পরীক্ষায় তোমাদের একটা শর্ট কোয়েশ্চন আসে 2 মার্কসের, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বুঝো, অর হোয়াট ডু ইউ মিন বাই হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিসিটি তো অর ইলেকট্রিক কারেন্ট। তো ইট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং সেই টপিক থেকে কোয়েশ্চেন সবসময় তোমাদের পরীক্ষায় থাকবে। সো মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা হচ্ছে হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। এবার এই ঘটনাটা কি, যখন একটা ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহিত হয় তখন সেই ইলেকট্রন এক অপরের সঙ্গে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। সেই তাপটাকেই বলা হয় হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। মানে এই যে ঘটনাটা, তাপ উৎপন্ন হওয়ার ঘটনা, অথবা কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেই পরিবাহীটা গরম ও উত্তপ্ত হয়ে ওঠে। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল, ঠিক আছে? সো হোয়েন ইলেকট্রিসিটি ইজ passes through the wire, then this wire gets heated up, and this phenomenon is known as heating effects of electric current. এবার শুধু এটা পড়লে হবে না, এবার যে হিটটা তৈরি হয় বা প্রডিউস হয় সেই ওয়্যারের মধ্যে, সেটা কিন্তু কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। সবসময় যে সেম থাকবে, সবসময় যে একই রকম তাপ উৎপন্ন হবে, এটা কিন্তু এরকম না। এখানে বিভিন্ন ম্যাটেরিয়ালের বিভিন্ন ক্ষেত্রে তাপটা বিভিন্ন হতে পারে। তাই এখানে কিছু পয়েন্ট আসতে পারে, অন হোয়াট ফ্যাক্টরস দ্য হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট ডিপেন্ডস। দিস ইজ অলসো এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমাদের সেটাও ভালো করে জানতে হবে যে কোন কোন ফ্যাক্টরের উপর এই হিটিং ইফেক্টসটা ডিপেন্ড করছে। এর মধ্যে যেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ম্যাটেরিয়াল। দেখো, বিভিন্ন ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন রকম তাপ উৎপন্ন হয়, যেমন তামা, কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, আয়রন, অল আর গুড কন্ডাক্টিবিলিটি, সবগুলোতেই তড়িৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু বুঝতে হবে কোন ম্যাটেরিয়ালে কীরকম তাপ উৎপন্ন হচ্ছে। দ্যাটস ওয়াই ম্যাটেরিয়াল, টাইপ অফ ম্যাটেরিয়াল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ইজন্ট ইট? তাছাড়া হচ্ছে লেংথ, আমরা যে তারটা ব্যবহার করছি সে তারটার লেংথ কীরকম, ছোট, কম না বেশি, সেটাও একটা ফ্যাক্টর। দেন হচ্ছে থিকনেস, এরিয়া অফ ক্রস সেকশন, অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন মানে কি, থিকনেস অফ দ্য ওয়্যার। থিকনেস অফ দ্য ওয়্যার কি থিন না থিক, সেটাও কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করছে। যখন তোমরা হায়ার ক্লাসে যাবে, ধরো ক্লাস 9 অথবা 10 যাবে, তখন এই ফ্যাক্টরটার তোমরা আর একটু অন্যরকমভাবে পাবে। সেটা হচ্ছে জুলস ল। যিনি এই ঘটনাটা অবজার্ভ করে এই ঘটনাটা আবিষ্কার করেছিলেন, উনি হচ্ছেন বিজ্ঞানী জুল। তো ওনার নাম অনুসারে এই লটাকে জুলস ল বলা হয়। উনি কি বলেছেন? উনি বলেছেন এই যে হিটটা প্রডিউস হয়, দিস হিট ডিপেন্ডস অন ফলোইং ফ্যাক্টরস। ফ্যাক্টরগুলো কী কী? একটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, অ্যামাউন্ট অফ কারেন্ট, আর হচ্ছে টাইম। উনি এভাবে বলেছেন। তো এখানের মধ্যে H ইকুয়াল টু I² RT একটা ফর্মুলা আছে, যেটা তোমরা হায়ার ক্লাসে গেলে পাবে। সেই I² RT ফর্মুলা, এই ম্যাথমেটিক্যাল টার্মটা ব্যবহার করে কোন সময় কোন ওয়্যারের মধ্যে কী পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা তোমরা ক্যালকুলেট করতে পারবে। বাট ফর ক্লাস 7 তোমাদের সেই ক্যালকুলেশনের দরকার নেই, তোমরা নেক্সট ক্লাসে গেলে করবে। এখন তোমরা শুধু জেনে রাখো অন হুইচ ফ্যাক্টরস দ্য অ্যামাউন্ট অফ হিট প্রডিউস ডিপেন্ডস অন। নাম্বার 1 ম্যাটেরিয়ালস, নাম্বার 2 লেংথ অফ দ্য ওয়্যার, অ্যান্ড নাম্বার 3 থিকনেস অফ দ্য ওয়্যার। থিকনেস মিনস এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। সেটা হচ্ছে 3টা ফ্যাক্টর তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার
আরেকটা জিনিস হচ্ছে এই যে হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, এই যে ফেনোমেননটা আমরা আমাদের বাস্তব জীবনে আমাদের রিয়েল লাইফে কোন কোন জায়গায় এগুলো আমরা দেখতে পাই। বেসিক্যালি কয়েকটা জিনিস আমাদের গড়েই থাকে, যেমন ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক গিজার। বেসিক্যালি তিনটা জিনিস আমরা আমাদের ঘরে প্রায়ই থাকে। শীতের দিন আমাদের বাথরুমে গিজার ব্যবহার করি, সেখানে কিন্তু একটা কয়েল থাকে, সেই কয়েলটার মধ্যে ওই হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্টটাকে কাজে লাগিয়ে তাপ উৎপন্ন করা হয়, সেই তাপ দিয়ে জলটাকে গরম করা হয়। একইভাবে আমাদের যে ইলেকট্রিক আয়রন হচ্ছে কাপড় আয়রনিং করার জন্য ব্যবহার করা হয়, ইলেকট্রিক হিটার রান্নার কাজে ব্যবহার করা হয়, এবং যেটা আমরা ইলেকট্রিক ওভেন হিসেবে চিনি। আমরা আগের দিনে যে ইলেকট্রিক হিটার ছিল সেখানে কিন্তু আমরা কয়েলটা দেখতে পেতাম, যেটা গরম থাকতো, মানে রেড একটা ওয়্যার, রেড হট ওয়্যার, যেটা আমরা দেখতে পেতাম ওইখান থেকে অনেক তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপে আমরা রান্নাও করতে পারছি বা কিছু গরমও করতে পারছি। তো এগুলো হলো হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্টের কিছু প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, যেটা আমাদের রিয়েল লাইফে ব্যবহার করা হচ্ছে। এবার যে কয়েলটা বানানো হয়, এই যে হিটিং ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্টের উপরে বেস করে যে ডিভাইসগুলো তৈরি করা হচ্ছে, সেই ডিভাইসগুলোর মধ্যে কিন্তু একটা কয়েল থাকে, একটা পেঁচানো রকম কয়েল থাকে। সেই কয়েলটাকে আমরা কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, সেটা হচ্ছে নাইক্রোম। নাইক্রোম ইজ সাচ এ কাইন্ড অফ ম্যাটেরিয়াল দ্যাট ইজ ইউজ টু মেক দ্য coil of the this heating effects devices, অর্থাৎ যে ডিভাইসগুলো হিটিং ইফেক্টসের উপর বেস করে কাজ করে সেগুলোর কয়েলগুলো কিন্তু আমরা নাইক্রোম ম্যাটেরিয়ালটা ব্যবহার করে তৈরি করছি। ঠিক আছে, তাহলে এগুলো এই টপিকটা তুমি ভালো করে পড়বে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। চলে যাচ্ছি নেক্সট আর একটা টপিক, সেটা হচ্ছে সিএফএল, এলইডি, এমসিবি। এই যে তিনটা ওয়ার্ড বা তিনটা শব্দ তোমরা শুনতে পেলে, এখানে সিএফএল, এলইডি, এমসিবি তিনটেই কিন্তু তোমাদের জানা। দেখো আমাদের বাইরে করে যে বাল্বগুলো আমরা এখন তোমরা দেখতে পাচ্ছ, যে বাল্বগুলো তোমাদের ঘরে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে এখন কিন্তু আমরা এলইডি বাল্ব ব্যবহার করছি। যা এর কিছুদিন আগে সেই এলইডি জায়গায় আমাদের ছিল সিএফএল বাল্ব। এর সিএফএল এর আগে আমাদের ব্যবহার করা হতো নর্মাল সাধারণত যে বাল্বগুলো, যেটার মধ্যে ফিলামেন্টগুলো আমরা দেখতে পেতাম। এখন তো ফিলামেন্ট নেই, ফিলামেন্ট ছাড়িয়ে সব বাল্ব হয়ে গেছে। তো প্রথম দিকে যে বাল্বগুলো ছিল সেগুলোর মধ্যে কেন আমরা এখন ব্যবহার করছি না, এটার একটাই কারণ, দ্য ইউজ অফ ইলেকট্রিক এনার্জি। সেই যে বাল্বগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো প্রচুর পরিমাণ ইলেকট্রিক এনার্জি কনজিউম করত, অনেক ওয়েস্টেজ হতো হিট প্রডিউস হয়ে। দেখো আমাদের কিন্তু লাইটটা দরকার, অর্থাৎ যখন আমরা সুইচটা অন করি বাল্বের, আমাদের দরকার লাইট, আমাদের কিন্তু হিটটা দরকার নেই। কিন্তু যখনই সে বাল্বটা গ্লো হতো ফিলামেন্টটা, তখন এটার লাইট এবং হিট দুইটাই প্রডিউস হতো, অর্থাৎ অনেক ইলেকট্রিক এনার্জি ইউজ হয়ে যেত হিটের জন্য, যেটা আমাদের কোনো কাজই লাগছে না। সেই জিনিসটার উপর বেস করে এটা আস্তে আস্তে আপডেট হয়ে মডিফিকেশন হয়ে সিএফএলে কনভার্ট হয়েছে। এবং সিএফএলও তোমার দেখা গেছে যদি সেই বাল্বটা 100 ওয়াট ব্যবহার ইলেকট্রিক এনার্জি ছিল কনজিউম করতো, সিএফএল 40 বা 30 ওয়াট ব্যবহার করলে সেই পরিমাণ আমরা আলো পেয়ে যাচ্ছি। আস্তে আস্তে সেই বাল্বের ব্যবহার কমে গেল। এখন দেখা গেল যে এলইডি বাল্বগুলো আছে 5 ওয়াট, 9 ওয়াট, 10 ওয়াট, মানে ইলেকট্রিসিটির ব্যবহার মানে কনজিউম আরও কমে গেছে। তাই আমরা কি করব, আমরা ইলেকট্রিক এনার্জিকে যদি সেভ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য এনার্জি সেভ হয়ে গেল। তাই আমরা কি সেই বাল্বের পরিবর্তে সিএফএল পরিবর্তে আমরা কি এলইডি ব্যবহার করছি। তো এখানে সিএফএল এবং এলইডি এই দুইটা শব্দের কিন্তু ফুল ফর্ম তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ফুল ফর্মটা তোমরা কি লিখবে? তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএফএল অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলইডি? সিএফএল যদি বলা হয় সেটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটা হচ্ছে সিএফএল ফুল ফর্ম। আর যদি বলে এলইডি তো লাইট ইমিটিং ডায়োড, তো লাইট ইমিটিং ডায়োড হচ্ছে এলইডির ফুল ফর্ম। এখানে আরেকটা হচ্ছে এমসিবি। এমসিবি জিনিসটা কি দেখো, এটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, অর্থাৎ কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে বা ওভারলোডিংয়ের জন্য আমাদের ঘরে কোনো একটা সার্কিটে ভোল্টেজ বেড়ে যায়, তখন সেই এমসিবি সেই কানেকশনটাকে অটোমেটিক্যালি ডিসকানেক্ট করে দেয়। পরবর্তী সময়ে যখন তুমি এমসিবি আবার ঠিক করবে সেই জায়গায় কানেকশন অটোমেটিক চলে আসবে। তো এটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার্স। এই তিনটা টার্ম তোমরা ভালো করে গড়ে পড়বে। যাচ্ছি নেক্সট একটা টপিক, দেখবে আমাদের কিছু কিছু জিনিসের মধ্যে যে আইএসএ মার্ক একটা করে লেখা থাকে, সেই আইএসএ মার্ক জিনিসটা কি? এটা তোমার হচ্ছে আমাদের যে নিউ দিল্লি অ্যাসাইন্স এ স্ট্যান্ডার্ড মার্ক অন প্রোডাক্টস,
আমরা যে বাজার থেকে যে প্রোডাক্টগুলো নিই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা আইএসএ মার্ক লেখা থাকে, ISI। সেই আইএসএ মার্কটাকে কেন দেওয়া হয়? যে এটা দেওয়া হয় ফর দ্য অ্যাসুরেন্স অফ কনফর্মিটি টু দ্য স্পেসিফিকেশন গিভেন অন দ্য প্রোডাক্টস। অর্থাৎ সেই প্রোডাক্টটা যে ভালো, সেই প্রোডাক্টটা কম ইলেকট্রিক এনার্জি কনজিউম করবে, সেই অ্যাসুরেন্সটা আমরা সেই আইএসএ মার্কটা দেখে পাই। নেক্সট যাচ্ছে আমরা ফিউজ টপিকে। তো ফিউজ টপিকটা কি দেখো, ফিউজ টপিকটা হচ্ছে আমাদের যে ঘরে যে ইলেকট্রিক সার্কিটগুলো ব্যবহার করা হয়, এই প্রত্যেকটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে একটা ফিউজ থাকে। কেন থাকে? যদি সাডেনলি ডিউ টু থান্ডারবোল্ট অথবা ডিউ টু হাই ভোল্টেজ, যদি বাইরের থেকে কখনো আমাদের ঘরে হাই ভোল্টেজ হয়ে যায়, ইলেকট্রিক হাই ভোল্টেজের কারেন্ট আমাদের ঘরে চলে আসে, তখন সেই ফিউজ ওয়্যারটা আমাদের সার্কিটটার মধ্যে ব্রেকআপ হয়ে যায়, মানে ব্রেক হয়ে যায়। ফিউজ ওয়্যারটা স্পেশালি এরকম একটা তার দিয়ে বানানো হয়, তার কিছু স্পেশালিটি আছে, অর্থাৎ সে নির্দিষ্ট পরিমাণ একটা তাপ সহ্য করতে পারে। সেই তাপের যদি বেশি সে গরম হয়ে যায়, সে অটোমেটিক ব্রেক হয়ে যায়, অর্থাৎ এটাকে মেল্ট বলা হয়, ব্রেক হয়ে যায়। তাহলে ব্রেক হলে কি হবে? যে হাই ভোল্টেজ যে কারেন্টটা আসছে বাইরে থেকে, সেটা কিন্তু আমাদের এখানে এসে স্টপ হয়ে গেল, বিকজ এটা ডিসকানেক্ট করে দিয়েছে এভাবে। এবার এখানে স্টপ হয়ে গেছে, হাই ভোল্টেজ কারেন্ট ওই পার্টে আর যেতে পারছে না, যে পার্টে আমাদের ঘরে কস্টলি ভ্যালুয়েবল ইলেকট্রিক্যাল গ্যাজেটস লাগানো আছে, টিভি, কম্পিউটার, ফ্রিজ, আরও অনেক জিনিস থাকে আমাদের, মিউজিক সিস্টেম, যেগুলো অনেক দামি হয়। যদি সেই ডিভাইসের মধ্যে সেই হাই ভোল্টেজ কারেন্ট চলে যায়, সেই ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দিস ফিউজ প্রিভেন্টস দিস কস্টলি অ্যান্ড ভ্যালুয়েবল ডিভাইসেস ফ্রম ড্যামেজ। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফিউজ, মনে রাখবে। তাই ফিউজ কি, ফিউজকে আমরা কেন ব্যবহার করব, সেটা কিন্তু আমাদের ব্যবহার মানে একটা ইম্পর্টেন্ট টপিক, এবং সে থেকে কোশ্চেন আসে আমাদের পরীক্ষায়, বা তোমরা যে পরীক্ষা দেবে এই চ্যাপ্টারের উপর যে কোশ্চেনগুলো হবে, তার মধ্যে ফিউজের উপর কিন্তু একটা ছোট কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নেক্সট আরেকটা টপিক, সেটা হচ্ছে শর্ট সার্কিট। এখানে শর্ট সার্কিটটা কি দেখো, আমরা অনেক সময় কী করি, আমাদের ঘরে যে সকেটগুলো থাকে, যে একটা সকেটের মধ্যে আমরা মোবাইল চার্জ করছি, টিভি দেখার জন্য টিভির প্লাগ লাগাচ্ছি, গান শোনার জন্য মিউজিক সিস্টেম লাগিয়ে দিয়েছি, এবং পাশাপাশি অফিসিয়াল কাজ বা অন্য কোনো কাজ করার জন্য কম্পিউটারও প্লাগ লাগিয়ে দিয়েছি। দ্যাট মিনস আমরা একটা সকেটে অনেকগুলো কানেকশন দিয়ে দিয়েছি। যখন একটা সকেটে আমরা অনেকগুলো কানেকশন দিয়ে দিই, এখানে কিন্তু ওভারলোডিং হয়ে যায়। সেই ওভারলোডিং হওয়াতে এখানে লুজ কানেকশন বা শর্ট সার্কিট তখনই সেখানে তৈরি হয়, অর্থাৎ লুজ কানেকশন হয়, স্পার্কিং হয়, সেই স্পার্কিং থেকে বা শর্ট সার্কিট, সেটাকে আমরা ঘটনাটাকে শর্ট সার্কিট হিসেবে নিচ্ছি। সেই ঘটনার উপর বেস করে এখানে হঠাৎ করে দেখবে আগুন জ্বলে যায় বা সেখানে ফায়ার হয়ে গেছে। কেন হচ্ছে? যে সিঙ্গেল একটা সকেটে আমরা অনেকগুলো কানেকশন লাগিয়ে দিয়েছি। তো এটা তোমরা কখনো করবে না, এরকম যদি করো তাহলে কিন্তু সেই শর্ট সার্কিট হবে, শর্ট সার্কিট থেকে কিন্তু ফায়ার হয়ে যাবে, যেটা আমরা ইলেকট্রিক ফায়ার হিসেবে বলি। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম লিমিট যেটা আছে সেটা তোমরা ক্রস করবে না, একটা সার্কিটের মধ্যে ক্রস করলেই কিন্তু সেই শর্ট সার্কিটটা তোমার হবে, মানে যখন মানে কারেন্ট যখন এক্সিট তার লিমিটটা ক্রস করে নেই, সেই ঘটনাটি আমরা বলি শর্ট সার্কিট। যে if by accident the current exceeds this safe limit, the wires may become overheated and may cause fire. This is called short circuit. তো এটা কেন হচ্ছে, এটার পেছনে বললাম ওই যে একটা সকেটে অনেকগুলো আমরা কানেকশন দিয়েছি, আর কোনো কারণে যদি তোমার যে লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যার থাকে, তার যে ইনসুলেশনটা আছে উপরে যে প্লাস্টিক কভারিং থাকে, সেই প্লাস্টিক কভারিং যদি নষ্ট হয়ে যায় বা টিয়ার হয়ে যায়, তখন তারা কি হয়, দুইটা তার একসঙ্গে লেগে শর্ট সার্কিট হতে পারে। এটা হচ্ছে আরেকটা কারণ শর্ট সার্কিটের। এই দুইটা কারণ তোমরা ভালো করে মনে রাখবে এবং এগুলোর উপরে বেস করে তোমরা পড়াশোনা করবে। ঠিক আছে, তো এই পার্টের মধ্যে আমি আর কন্টিনিউ করছি না, আমাদের এই চ্যাপ্টার থেকে আরও কয়েকটা পার্ট আসবে নেক্সট ক্লাসের মধ্যে। তো সেই পার্টগুলো তোমরা পরবর্তী সময় পাবে। আজকে যতটুকু আলোচনা করেছি সেটা তোমরা ঘরে স্টাডি করো এবং সেই আনসারগুলো সেই কোশ্চেনের উপর বেস করে শিখতে থাকো। ঠিক আছে, বাই বাই স্টুডেন্টস।